সমস্ত বন্ধুদের অভিনন্দন। আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো বলে ঠিক করলাম সেটা হচ্ছে এসআইআর। পশ্চিমবঙ্গ আজকে এই এসআইআর আতঙ্কে ভালোভাবেই ভুগছে। প্রকাশ করেছে চূড়ান্ত তালিকা, তাতে 5 লক্ষেরও বেশি, 5,80,000 মতো লোকের নাম বাদ গেছে, ডিলিট করে দেওয়া হয়েছে নাম। যে এদের তার মানে এরা ভোটাধিকারের অযোগ্য। এবার কেন ভোটাধিকারের অযোগ্য? কাগজপত্রে ঠিক নেই, ইত্যাদি ইত্যাদি, এরকম কিছু ব্যাখ্যা তাদের কাছে আছে। আর এর সাথে আরও 60 লক্ষ মানুষকে একটা অ্যাডজুডিকেটর বলে একটা স্ট্যাম্প দেখবেন যে লাগিয়ে দেওয়া হয়েছে 60 লক্ষ মানুষের প্রায়। যে 60 লক্ষ মানুষের এখন ভোটের অধিকার পাওয়া বা ভোটার লিস্টে নাম তোলার বিষয়টা ঝুলে আছে বিচারাধীন জায়গায়। এখন অনেকে ভাবতে পারেন যে এটা তো বিচারাধীন জায়গায়, মানে বিচার প্রক্রিয়ার মধ্য দিয়ে এটা হয়ে যাবে, তাই অত চিন্তার কি আছে। তো এই প্রসঙ্গে যাওয়ার আগে আমি আরও দু একটা কথা বলে নিচ্ছি আপনাদেরকে। সেটা হচ্ছে যে ভারতবর্ষের সংবিধানেও যেটা আছে, বা এসআইআর তো যখন করা যায় সেটা হচ্ছে একেবারেই যেখানে বড় প্রাকৃতিক দুর্যোগ হয়েছে, বহু মানুষ মারা গেছে, বোঝা যাচ্ছে না যে কার নাম বাদ গেছে, কে আছে না আছে। তো সেই কারণে এসআইআর, তাও একটা কনস্টিটিউয়েন্সি, একাধিক কনস্টিটিউয়েন্সি বা একটা বিশেষ অঞ্চলের ক্ষেত্রে হতে পারে। কিন্তু ভারত সরকার যেটা করেছে, আমাদের কেন্দ্রের বিজেপি সরকার যেটা করেছে সেটা হচ্ছে যে বিভিন্ন রাজ্যে এসআইআর চালু করে দিয়েছে, রাজ্য জোড়া, দেশ জোড়া এসআইআর। তো সুপ্রিম কোর্ট এর আগে বলেছিল যে কি দরকার এরকমভাবে সারা রাজ্য জোড়া, দেশ জোড়া এসআইআর করার, এরকম তো কোনো সংবিধানে এরকম কোনো নিয়মকানুন নেই। কিন্তু শেষ পর্যন্ত সুপ্রিম কোর্ট আবার তাদের কথাই উল্টে দিয়ে বলেছে না, এসআইআর করতে হবে, আটকানো যাবে না। তো সেই জায়গা থেকে আজকে এসআইআর হচ্ছে, এবং এই যে 60 লক্ষ মানুষের নাম বিচারাধীন প্রক্রিয়ায় চলে গেছে, এর কারণ কি? লজিক্যাল ডিসক্রিপেন্সি। মানে যে তথ্য তারা দিয়েছে সেই তথ্যের সাথে বাস্তবের যে মিলগুলো পাওয়া যাচ্ছে, সেই মিলগুলোর মধ্যে এক ধরনের একটা তফাৎ লক্ষ্য করা যাচ্ছে, তারা লক্ষ্য করেছে। এখন প্রশ্ন যেখানে, সেটা হচ্ছে যে প্রশ্নটা আজকে তোলা সবচেয়ে বেশি দরকার, সেটা হচ্ছে আমি এই দেশে জন্মেছি, আমার বাবার কত বয়স, কি বয়স না বয়স, আমার কিভাবে জন্ম হয়েছে, তার বৃত্তান্ত খুঁজে বার করার থেকেও আমি এই দেশে জন্মেছি মানে আমি এই দেশের নাগরিক, আমি এই দেশে জন্মেছি, আমি এই দেশে বহুদিন ধরে বসবাস করছি মানে এই দেশের নাগরিক, আমি এই দেশের কাজ করি মানে আমি এই দেশের নাগরিক। সংবিধান যে কারণে নাগরিকত্বের বিষয়টাকে নির্দিষ্ট করেছে, এসআইআর যদি দেখা যায় যে সেইটুকুকেও মান্যতা কিন্তু দিচ্ছে না। যার ফলে কি ঘটেছে, যে যেমন ধরুন একটা উদাহরণ দিই, রিচা ঘোষের নাম আপনারা শুনেছেন। রিচা ঘোষ হচ্ছে এই মহিলা বিশ্বকাপ জয়ী টিমের একজন অন্যতম সদস্য, শিলিগুড়ির মেয়ে। তার নাম পর্যন্ত বিচারাধীন জায়গায় চলে গেছে। মানে আমি সারা দেশের জন্য যা কিছু করি না কেন তাতে কিছু হবে না, আমি দেশে জন্মেছি কিনা সেটা দেখার দরকার নেই, আমি এই দেশের জন্য দেশে চাকরি করি কিনা দেখার দরকার নেই, আমি এই দেশে কাজ করি কিনা দেখার দরকার নেই, আমার নামের বানান ভুল, ইত্যাদি ভুল, এসব ভুলের কারণেই আমার নাগরিকত্ব চলে যেতে পারে। এবং অদ্ভুত ব্যাপার দেখা যাচ্ছে যে যিনি এসআইআর নিয়ে বিচার প্রক্রিয়ায় ছিলেন সুপ্রিম কোর্টের, সেই বিচারপতির নাম জয়মাল্য বাগচি, তার নাম পর্যন্ত ভুল এসছে। এবং শোনা যাচ্ছে যে আমাদের রাজ্যের যিনি চিফ সেক্রেটারি, তাকেও বোধহয় বিচারাধীন জায়গায় ফেলে দেওয়া হয়েছে। মানে এ এক অদ্ভুত 21শে আইন টাইপের চলছে। এবং যদিও তাদের ক্ষেত্রে সমস্যা হবে না, কিন্তু সমস্যা কাদের হবে? যারা প্রান্তিক মানুষ, যারা সাধারণ মানুষ। এবং বেছে বেছে অনেক তথ্য আছে, বেছে বেছে দেখা যাবে যে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা, মুর্শিদাবাদ, বিশেষ করে সংখ্যালঘু অধ্যুষিত অঞ্চলগুলোতে নানান কারণে সেখানে
অ্যাডজুডিকেটারের নাম করে বিচারাধীন প্রক্রিয়ায় ঠেলে দেওয়া হয়েছে, যে তাদের আশঙ্কার মধ্যে রাখো। এবং আমি বলছি ভাঙড়ের ক্ষেত্রে, ভাঙড়ে আপনারা জানেন যে মোটামুটি 1.5 লক্ষের বেশি ভোটার আছে। তো 1.5 লক্ষ না, 2 লক্ষর মতো ভোটার আছে। তার মধ্যে প্রায় 10%কে এখন, আগে তো 86,000 আপনার লজিক্যাল ডিসক্রিপেন্সিতে ফেলেছিল, এখন 10%কে মানে প্রায় 21,000কে বিচারাধীন প্রক্রিয়ায় নিয়ে গেছে। একটা গ্রাম, সেই গ্রামটা খামারাইট, আপনারা জানেন, যেখানে পাওয়ার গ্রিড বিরোধী আন্দোলনের যেটা ঘাঁটি ছিল, সেইখানে দেখা যাচ্ছে যে 86টি লোকের, একটা গ্রামের 86 জন লোকের নামে নাম বিচারাধীনে ফেলে দেওয়া হয়েছে। এক ভয়ঙ্কর ব্যাপার। মানে আমি এই দেশে জন্মেছি সেটা বড় কথা নয়, একটা কমিশন ঠিক হলো, সেই কমিশন কারুর কাছে দায়বদ্ধ নয়, সে যা ঠিক করবে সেই অনুযায়ী নাকি চলতে হবে, এইটা হচ্ছে একটা নিয়ম। এবং তারা ঠিক করে দিচ্ছে কোনটা লজিক্যাল, কোনটা ইললজিক্যাল, কোনটা কি। এই যে বিষয়টা, এই বিষয়টা যে দেশে চলছে, আসলে এটা শুধু এসআইআর এর মধ্যে সীমাবদ্ধ থাকবে না। এটা যেমন আপনারা দেখেছেন এনআরসি, সিএএ, এনপিআর ইত্যাদি ইত্যাদি, যেটা আপনার আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী যিনি অমিত শাহ বলেছিলেন যে ক্রনোলজিটাকে বোঝার চেষ্টা করো, তার মধ্য দিয়ে সমস্ত বিষয়টা বুঝবে। সেইভাবে কিন্তু এটাকে নিয়ে আসার চেষ্টা করা হচ্ছে, যাতে মানুষের যে একেবারে যে ভিত্তিটার উপর মানুষ দাঁড়িয়ে থাকে, যে আমি এই দেশের নাগরিক, এ দেশটি আমার, এই দেশের জন্য আমি কাজ করছি, এই দেশটা বেঁচে আছি আমি, এই জায়গাগুলো যাতে নড়ে যায়, তার জন্য এটা করা হচ্ছে। এবার তাদের যুক্তি কি ছিল? বহু মানুষ এখানে ঢুকে পড়েছে, যে কারণে এই ধরনের নিবিড় যে অনুসন্ধান, সেই অনুসন্ধান করতে হচ্ছে, এসআইআর যার নাম। কিন্তু কি পাওয়া গেল? প্রথম কথা হচ্ছে, তারা যেটা বলেছিল যে এখানে প্রচুর রোহিঙ্গা ঢুকে পড়েছে। তো আমরা এর আগেও বলেছিলাম যে রোহিঙ্গাদের বিষয়টিকে নিয়ে যারা এই ধরনের কথাবার্তা বলে, যে মানুষগুলোর জন্য নাকি এত বড় একটা কর্মযজ্ঞ করতে হচ্ছে, সেই রোহিঙ্গাদের কথা যদি সবাই জানে, তাহলে হয়তো দুঃখে তাদের বুক ফেটে যাবে। রোহিঙ্গা হচ্ছে এমন একটা জায়গার মানুষ, সেই বার্মা মুলুকের, আপনারা জানেন যে আগে তো বার্মা মুলুকে মানুষ যাতায়াত করত, সেখানকার একটি মুসলিম সম্প্রদায়ের নাম হচ্ছে রোহিঙ্গা। তো সেই রোহিঙ্গাদেরকে সেখানকার যে শাসকরা তারা তাড়িয়ে দিয়েছে। মানে আজকে যেটা দেশের মধ্যে চলছে, পারলে সংখ্যালঘুদেরকে তাড়িয়ে দেওয়ার নানান রকমের ফন্দি ফিকির, সেরকম রোহিঙ্গাদের তাড়িয়ে দিয়েছে। রোহিঙ্গারা এবার দেশহীন, তারা বিভিন্ন জায়গায় কোথাও জলে ভাসছে, নৌকোর মধ্য দিয়ে বছরের পর বছর চলছে, নৌকোতেই তাদের জীবনযাত্রা, এই কূলে উঠছে তো ওই কূল থেকে তাড়িয়ে দিচ্ছে, ওই আর একটা কূলে উপকূলে গিয়ে তারা উঠছে। এইভাবে করতে করতে কিছু মানুষ বাংলাদেশে তারা রাজনৈতিক আশ্রয় পেয়েছে, আর ভারত সরকার তাদেরকে রাজনৈতিক আশ্রয় সামান্যতম দিতে চায়নি। 40 লক্ষ মানুষ আছে এরকম, যারা কখনো ইউরোপের দিকে চলে যাচ্ছে, এবং বেশিরভাগটাই নারী, শিশু, এইভাবে তারা পরিবার নিয়ে সমুদ্রে সমুদ্রে ঘুরে বেড়াচ্ছিল। এই হচ্ছে অবস্থা তাদের জন্য। এবার আমরা তো একটা কথা বলেছিলাম যে হ্যাঁ, এই রোহিঙ্গাদের হয় বার্মাকে ভারত সরকার বাধ্য করুক, বার্মাকে বলুক যে এদেরকে ফিরিয়ে নিতে। অনেক কিছুতেই তো দাদাগিরি দেখায়, তো অন্তত এই দাদাগিরিটা করুক যে বার্মা মুলুকে রোহিঙ্গাদের যাতে ঠাঁই হয় সেই ব্যবস্থাটা করে দিক। আর না হলে যে সমস্ত রোহিঙ্গারা ভারতবর্ষে রাজনৈতিক আশ্রয় চাইছে, তাদের রাজনৈতিক আশ্রয় দেওয়া হোক। কিন্তু না, রাজনৈতিক আশ্রয় দেওয়া তো দূরের কথা, তার বদলে কোথায় রোহিঙ্গা দু এক জায়গায় ঢুকে পড়েছে, যাদের সহায় সম্বলহীন, চালচুলোহীন, তাদের জন্য নাকি এই এত বড় এসআইআর প্রক্রিয়া আমাদের দেশে করতে হচ্ছে। এক ভয়ঙ্কর ব্যাপার। আমাদের দেশ কোথায় গিয়ে দাঁড়িয়েছে, নিজেদেরকে কতটা সাধারণ জায়গায় নামিয়ে আনছে, দেশকে কত বড় একটা লজ্জাজনক জায়গায় ফেলে দিচ্ছে, সেটা এই রোহিঙ্গা প্রশ্নে সরকার যে পজিশন নিচ্ছে সেখান থেকে বোঝা যায়। এসআইআর করার মধ্য দিয়ে বোঝা যায় যে কে নাগরিক, কে নাগরিক নয়, কে ভোটার, কে ভোটার নয়, এই বিষয়টাই নাকি আজকে এই স্বাধীনতার ৭৮ বছর পরে, নাকি ৭৯ বছর পরে আজকে নাকি বুঝতে হচ্ছে। যদি ধরে নিই তর্কের খাতিরে যে বাংলাদেশ থেকে বহু মানুষ যেমন ৭১-এ এসেছেন, ৪৭-এ এসেছেন, আবার এপার থেকেও বাংলাদেশ এবং পাকিস্তানে অনেক মানুষ গেছেন, কিন্তু তর্কের খাতিরে যদি ধরে নিই যে ৮০ সাল ৯০ সালেও
2000 সালেও মানুষ এসেছেন, এখানে বসবাস করছেন, তারাও তো হয়ে গেল 26 বছর, 30 বছর, 40 বছর। যে কোনো একটা দেশে 5-7 বছর বসবাস করলেই নাগরিকত্ব পাওয়া যায়। যেমন ধরুন ইংল্যান্ডের নিয়ম হচ্ছে 7 বছর যদি সেখানে বসবাস করে তাহলে সেখানে তারা নাগরিক হতে পারে। তো কিভাবে বসবাস করছে, কেন বসবাস করছে, কিভাবে তারা ভোটার লিস্ট করলো, এখন যদি সেভাবে আমরা খুঁজতে যাই তাহলে তো আমাদের সমস্ত কিছুকে খুঁজে 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 ওই যেটা ওরা করছে, যে আজকে বিজেপি বা আরএসএস যেটা করতে চাইছে সেটা হচ্ছে যে ওই মথুরা, তারপরে আপনার বৃন্দাবন, এই সমস্ত জায়গাগুলোতে কিভাবে কি হয়েছিল, তার নিচে কি আছে, বাবরি মসজিদ তো গেলই, এবার অন্যান্য মসজিদগুলোর তলায় কি আছে, সেখানে আদৌ সেই মসজিদগুলো কিভাবে তৈরি হয়েছে, এর মধ্যে যে ঢুকে পড়তে চাইছে, গোটা দেশকে এর মধ্যে ঢুকিয়ে দিতে চাইছে। শিক্ষা, স্বাস্থ্য, বাসস্থান, চাকরি, দ্রব্যমূল্যের প্রশ্ন, আন্তর্জাতিক বাণিজ্যের প্রশ্ন, দেশের মধ্যেকার বাণিজ্যের প্রশ্ন, দেশের বাজার তৈরি করার প্রশ্ন, এগুলো বাদ দিয়ে আজকে সেই দিকেই এসআইআরকে নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে। এবং যেখান থেকে দেখা যাচ্ছে যে এই যে 60 লক্ষ মানুষের আজকে কিন্তু যে বিচারাধীন প্রক্রিয়ায় এটাকে নিয়ে গিয়ে ফেলা হয়েছে, এবং বিচারাধীন প্রক্রিয়া মানে আপনারা জানেন যে এটা একেবারেই অনিশ্চিত একটা প্রক্রিয়া, এবং যদি খুবই তাড়াতাড়ি এটা করতে চায়, যে হ্যাঁ নির্বাচন সামনে আসছে, এটাও আপনারা জানেন যে নির্বাচনের আগে যদি ভোটার তালিকা প্রকাশ না হয় চূড়ান্ত, তাহলে কিন্তু নির্বাচন ঘোষণা করা যায় না। তাহলে নির্বাচনটা কি করে হবে? এবার 60 লক্ষ মানুষকে, অনেকে বলছে প্রতিদিন এগুলো এক একটা করে বিচার হবে আর সেগুলোকে ছেড়ে দেবে জাজ। সে ছেড়ে দিল, কিন্তু কিসের ভিত্তিতে তারা এটাকে নির্ধারণ করবেন? যা কাগজপত্র আছে তার ভিত্তিতে তো, তার যে কাগজপত্র আছে তার ভিত্তিতে যদি ওই আপনার নির্বাচন কমিশন ঠিক করতে না পারে, জাজরা কিভাবে ঠিক করবে? যদি পক্ষপাতিত্ব হয় সেটা অন্য কথা, কিন্তু কাগজপত্রের ভিত্তিতে, তার মানে তাদের হিয়ারিং করতে হবে, হিয়ারিং করার জন্য একটা সময় দিতে হবে, কিন্তু সেই সমস্ত সময় তো অনেকটাই লাগার কথা যদি ঠিকভাবে করা হয়, তাহলে অন্ততপক্ষে আরও 6 মাস লাগবে। 60 লক্ষ সংখ্যাটা তো কম নয়। আমরা জানি যে দেশের মধ্যেই হাইকোর্টেই হাজার হাজার মামলা পেন্ডিং আছে বছরের পর বছর, সেগুলোকে তারা সমাধান করতে পারছে না। তো এখন এই 60 লক্ষ মানুষের কাগজপত্র বিচার করে, তার পক্ষে বিপক্ষে কথা বলে তারা যে এটাকে ছাড়পত্র দেবে, তার জন্য কতটা সময় লাগতে পারে। যদি সেই সময় না দেওয়া হয় তাহলে বুঝতে হবে যে এটা ইচ্ছে করে একটা প্রক্রিয়ার মধ্যে নিয়ে আসা হয়েছে, যে এবং তাদের ইচ্ছে করে নাম বাদ দেওয়ার এটা একটা প্রক্রিয়া। তাই আমাদের বক্তব্য হচ্ছে যে আমাদের গতকাল আমরা সংগ্রামী গণমঞ্চ যে সিদ্ধান্ত নিয়েছে সেটাও আমি এখানে বলে দিচ্ছি, যে আমাদের বক্তব্য হচ্ছে যে ঠিক আছে, 60 লক্ষ মানুষের যে বিচারাধীন প্রক্রিয়া আছে এক্ষুনি আমরা চাইলেও সেটা পাল্টে দিতে পারবো না, কিন্তু একটা জিনিস করতে পারা যায়, যেটা নির্বাচন কমিশন করতে পারে, যেটা কোর্ট করতে পারে, সেটা হচ্ছে যে এইটাকে সময় নিয়ে তারা বিচার করুক, সমস্ত ধরনের প্রক্রিয়াকে কমপ্লিট করে, যাতে এদের কোনো সমস্যা না হয়। এবং বাকি যে 5 লক্ষ মানুষ, 5.5 লক্ষ মানুষ, এখন তাদের তো ফর্ম 6 ফিল আপ করে আবার তাদের হিয়ারিং করাতে হবে, মানে এটা একটা সময় সাপেক্ষ প্রক্রিয়া। তাহলে এই যে 65 থেকে 70 লক্ষ মানুষ যাদেরকে পুরো নির্বাচন প্রক্রিয়া থেকে বাদ দিয়ে নির্বাচন করার চেষ্টা করা হচ্ছে, সেইটা কিন্তু করা যাবে না। তাহলে কি করতে হবে? আমরা হাইকোর্ট, সুপ্রিম কোর্টের কাছে এবং নির্বাচন কমিশনের কাছে বলছি, ঠিক আছে তোমরা এভাবে করেছো, তোমরা যা ভালো বুঝেছো করেছো, কিন্তু উপযুক্ত পক্ষে বিপক্ষে কথা বলার সুযোগ রাখতে হবে এবং সমস্ত বিষয়টাকে নির্দিষ্টভাবে করতে হবে। সেক্ষেত্রে যে আগে 58 লক্ষ নাম বাদ গেছে, যারা ফর্ম এনুমারেশন ফর্ম, মানে যাদেরকে খুঁজে পাওয়া যায়নি, যাদের 2 জায়গায় নাম আছে, যারা মৃত ভোটার এরকম যদি থাকে, সেই তালিকায় যে নামগুলো বাদ গেছে সেটা বাদ দিয়ে বাকি যে নাম আছে 2024-এর যে লোকসভার নির্বাচনে, সেই লিস্ট অনুযায়ী এখন সবাইকে ভোটার হিসেবে গণ্য করতে হবে। এদেরকে ডি ভোটার করা যাবে না, বিচারাধীন, তাই ডি ভোটার এটা করা যাবে না। তাহলে সেই জায়গা থেকে যদি দেখি যে এদেরকে নিয়েই ভোটের প্রক্রিয়াকে চালাতে হবে, পরবর্তীকালে বিচারে সমস্ত শুনানি করে সেখান থেকে আশা করি যে এই যে যাদের নাম বাদ দেওয়া হয়েছে তারা বংশানুক্রমিকভাবে এই দেশেই থাকেন, অনেকে আছেন হয়তো 10 বছর, 20 বছর, 25 বছর ধরে আছেন। তাহলে সেই জায়গা থেকে যাতে নির্বাচনটা
ঠিক সময়ে হয়, ভোটার তালিকায় ইচ্ছে মতো সংশোধন, ইচ্ছে মতো লজিক্যাল ডিসক্রিপেন্সি দেখিয়ে নাম বাদ দেওয়া সম্ভব না হয়, ভোটার তালিকা থেকে যাদের নাম বাদ দেওয়া হয়েছে তাদের নাম তোলার যেন উপযুক্ত সময় এবং সুযোগ রাখা হয়, এই বিষয়টাকে আমরা তুলে ধরতে চাইছি আমাদের পার্টির পক্ষ থেকে। এই বিষয়টাকে আমরা তুলে ধরতে চাইছি আমাদের যে মঞ্চগুলো আছে, যে সংগ্রামী গণমঞ্চ, তার পক্ষ থেকে। এখন প্রশ্ন হচ্ছে, আমরা দেখতে পেলাম যে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি বলছেন, প্রথমে বলেছিলেন এসআইআর হতে দেব না, তারপরে এসআইআর যখন হচ্ছে তখন বললেন যে রাষ্ট্রপতি শাসন জারি করে এসআইআর করতে পারে, তাই এটা আমাদের কিছুটা মেনে নিতে হচ্ছে। তারপরে দেখা গেল যে তিনি কয়েক মাস পরে যখন এসআইআর নিয়ে মানুষ প্রচণ্ড বিক্ষুব্ধ, সেই বিক্ষোভ সামলাতে নিজে কোর্ট পড়ে হাজির হয়েছেন সুপ্রিম কোর্টে, এবং সেখান থেকে যদিও কিছু রিলিফ মানুষ পেয়েছেন, এটা ঠিক, কিন্তু এটাও মানুষের চাপেই তাকে করতে হয়েছে, এটা আমরা জানি ভালোই। কিন্তু যেটা এই যে বিজেপি সরকারের কাছে তিনি যে নতি স্বীকার করে নিয়েছেন, এটা একটা ভয়ঙ্কর বিষয়। যদি এই ধরনের এসআইআর না মানত রাজ্য সরকার, তাহলে কি হতে পারত? যদি ধরে নিই যে মানুষ তো তার সাথে থাকতো, যে এই ধরনের এসআইআর মেনে চলাটা তো কোনো গণতান্ত্রিক চেতনা সম্পন্ন মানুষের কাজ হতে পারে না। যেখানে একটা বিশেষ সম্প্রদায়কে ভিক্টিমাইজ করা হচ্ছে, যেখানে সমস্ত মানুষের নাগরিকত্ব নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে, সেটা মানব কেন? এইটা যদি আমাদের রাজ্য সরকার ঠিকভাবে এটাকে শুরু থেকেই বিরোধ করত, তাহলে সবাই রাজ্য সরকারের পাশে থাকতো। তাতে কেন্দ্রীয় সরকার কি পদক্ষেপ নিচ্ছে সেটা রাজ্য সরকার, সমস্ত রাজ্যের মানুষ একসাথে বুঝে নিত। কিন্তু সেটা না করে তিনি এখন বলছেন এসআইআর তো হবেই, কিছু করার নেই, এবং সুপ্রিম কোর্টও এই কথাটা বলে দিয়েছেন যে এসআইআর হবেই, কিছু করার নেই। আবার তিনি 6 তারিখ থেকে নাকি ধর্ণা দেবেন শুনছি। আমরা সংগ্রামী গণমঞ্চের পক্ষ থেকে 5 তারিখে চিফ জাস্টিসের কাছে, হাইকোর্টের চিফ জাস্টিসের কাছে এই বার্তা নিয়ে যাচ্ছি, এই দাবি নিয়ে যাচ্ছি যে যাদের নাম বাদ আছে তাদের ভালোভাবে যাতে সময় নিয়ে ঠিকভাবে তাদের নাম তোলার ব্যবস্থা করা হয়, এবং যাদের নাম ডিলিট করে দেওয়া হয়েছে তারা যাতে সেই নাম তোলার উপযুক্ত সুযোগ পায়, অন্তত সেইটুকু করার ব্যবস্থা যেন চিফ জাস্টিস করেন। এবং যতক্ষণ পর্যন্ত এই তালিকা, এইভাবে তালিকাটা সম্পূর্ণ না হচ্ছে, ততক্ষণ নতুন তালিকার উপর ভিত্তি করে যেন কোনো কাজ না হয়, ভোটও যেন না হয়। ভোট হতে হবে ওই 58 লক্ষ যে বাদ গেছে তাদের মধ্যে যদি কোনো রকম কোনো ডিসপিউট থাকে সেটাও শুনতে হবে, কিন্তু 58 লক্ষ যে বাদ গেছে আগেই মৃত বা ইত্যাদি নামে, তাদের বাদ দিয়ে যে বাকি মানুষ আছে, যারা জীবিত মানুষ, যারা একই জায়গায় এক জায়গায় ভোট দেন, সেই সমস্ত মানুষকে নিয়ে ভোট আগামী বিধানসভা নির্বাচন করতে হবে। এটা নির্বাচন কমিশন এবং চিফ জাস্টিস উভয়ের কাছেই আমরা এই কথাটা 5 তারিখে বলবো। সংগ্রামী গণমঞ্চ মিছিল ডেকেছে, সেই মিছিলে সবাই যাতে অংশগ্রহণ করেন সেই আহ্বানও সবার কাছে রাখছি। তো এবং এই ধরনের এসআইআর বা এনআরসি, সিএ এর মতন একের পর এক যে নাগরিকত্ব ইত্যাদি নিয়ে প্রশ্ন করে সরকারের কোষাগারকে প্রায় শূন্য করে দেওয়া হচ্ছে এবং মূল প্রশ্ন থেকে সরে যাওয়া হচ্ছে, তার বিরুদ্ধে আমাদের আরও ঐক্যবদ্ধভাবে আন্দোলন গড়ে তুলতে হবে, এছাড়া কিন্তু অন্য কোনো পথ নেই। আজকে এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।